তো নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পের প্রতিধ্বনি চ্যানেলে আপনাদের স্বাগত। এখানে বাংলা সাহিত্যের বিভিন্ন গল্পকে ধ্বনিতে পরিণত করা হয়। আজকের গল্প থাবা। গৌরীপুর মোড়ে বাস থেকে নেমে ভীষণ অবাক আর হতভম্ব হয়ে পড়লাম। দেখি সকল দোকানপাট বন্ধ হয়ে গেছে, তার ওপর কোথাও কোনো জনমানবের চিহ্ন মাত্র নেই। হাতের ঘড়ির দিকে তাকাতেই আমি চমকে উঠলাম। রাত প্রায় 11:30 বাজে। ট্রেন মিস, তার উপর ঠেলাঠেলি গুঁতোগুঁতি। এড়োনোর জন্য দুটো বাস ছেড়ে দিয়েছি ঠিকই, তবে এত যে রাত হয়ে যাবে তা ভাবতেই পারিনি। হয়তো এতটা অবাক হতে হতো না যদি দীর্ঘ এই পথটা বাসের মধ্যে আরামে ঘুমিয়ে ঘুমিয়ে না কাটাতাম। তা যাই হোক, গৌরীপুর মোড় থেকে মিনিট 30 সাইকেল জার্নি করলেই 3-4টে ছোট গ্রাম ও একটি বিরল নির্জন ফাঁকা মাঠ পেরিয়ে আমার গাঁয়ের দেখা মেলে। গৌরীপুর মোড় থেকে ডানহাতি রাস্তাটায় হনহনিয়ে ঢুকে পড়লাম আমি। ইট বিছানো এই পথটায় সীতাগঞ্জের সামনে দুটি শাখায় ভাগ হয়ে গেছে, আর তার একটাই চলে গেছে আমার গাঁয়ের দিকে। ডানহাতি রাস্তাটা ধরে কিছুটা হাঁটার পর বাঁ পাশে এক ছোট বাড়ির বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে পড়লাম। লোহার টিন বাঁধা সে দরজা। দরজার উপরের দেয়ালে বাংলায় মোটা মোটা অক্ষরে লেখা, সাইকেল জমা রাখা। এটা পুরো পরেশ সেনের বাড়ি, যারা কাজকর্ম লেখাপড়ার তাগিদে গাঁ ছেড়ে শহরের দিকে যায় তারা প্রায় সকলেই এখানে সাইকেল ও মোটর সাইকেলগুলো জমা রেখে যায়। ভাড়া খুবই কম, সাইকেল প্রতি 5 টাকা আর মোটর সাইকেল 10 টাকা। বাড়ির টিনের দরজায় কয়েকবার সজোরে আঙুলের টোকা দিলাম, কিন্তু কোনো সাড়া মিলল না। শীতের ঠান্ডা হাওয়া দাঁতে দাঁতে কাঁপুনি ধরাচ্ছিল। মাথার মাফলারটা তাই আরও শক্ত ও কায়দা করে বেঁধে নিলাম। হাতের তালু দুটো ঘষতে ঘষতে ডাক দিলাম, কাকু, দরজাটা খুলুন, সাইকেলটা নেব। তারপর আরও কয়েকবার আঙুলের টোকা দিলাম, তাও কোনো কাজ হলো না। উদ্ধত এক দাদাকে ফোন করার জন্য পকেট থেকে মোবাইলটা বের করে দেখি বেচারি খিদে পেটে কেঁদে কেঁদে কখন ঘুমিয়েই পড়েছে। এক বিরক্তিসূচক শব্দ করে দরজার দিকে ফিরে দাঁড়ালাম। দেখলাম ওপারে এক কুঁজো কালো মূর্তি অন্ধকার ঠেলে দরজার দিকে এগিয়ে আসছে। কিছুটা সামনে আসতেই লোকটার হাতের হ্যারিকেনের মৃদু আলোয় তাকে স্পষ্ট চিনতে পারলাম। হ্যাঁ, দোকানি পরেশ সেন। এতক্ষণে আশ্বস্ত হলাম। মনের অনেকটা দুশ্চিন্তা দূর হলো, মাথাটাও খানিকটা হালকা হলো। বুড়ো পরেশ সেন হারিকেনটা উঁচিয়ে ধরে আমার মুখখানা ভালো করে কয়েকবার দেখে নিয়ে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, ও, তুমি এত রাত অবধি কোথায় থাকো বাপু? আমি তেমন কিছু না বলে শুধু হ্যাঁ হু দিয়ে তার পিছু পিছু ঘরে ঢুকলাম। বুড়োর সারা শরীর কালো মোটা আরামদায়ক চাদরে ঢাকা, মাথায় মাংকি টুপি, পায়ে একজোড়া ছালোটা কালো বুট, আর চোখে সেই চেনা মোটা ফ্রেমের চশমাটা। কয়েক সেকেন্ড বাদে টর্চ হাতে দরজার বাইরে বেরিয়ে এসেই সাইকেলে চড়ে বসলাম, আর তৎক্ষণাৎ বাড়ির মোটা লোহার দরজাটা সশব্দে বন্ধ হয়ে গেল। ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি সাইকেল চালাতে থাকলাম। ইতিমধ্যে হাতের দস্তানা জোড়া গলিয়ে নিয়েছি। হঠাৎই খেয়াল করলাম কাঁপা কাঁপা ঠোঁট দুটো আমার অজান্তেই কখন গুনগুনিয়ে সুর ভাসতে শুরু করে দিয়েছে। শিশুকালের পড়া সেই লাইনটাও মনে মনে আওড়ে উঠলাম, উপ আ কেন করো, শীত লাগে তো গানটি ধরো। এইভাবেই গুনগুন করতে করতে চলল আমার অভিযান।
তা প্রায় 15-20 মিনিট সেভাবেই যাওয়ার পর হঠাৎ যেন আবহাওয়ার হালকা পরিবর্তন অনুভব করলাম। ঠান্ডাটা বোধহয় একটু বেশিই হুল ফোটাচ্ছে। দেখলাম অন্ধকারে ডুবে থাকা ঘরবাড়ি আর গাছপালাগুলো কেমন যেন রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। তারা যেন আমাকে ঘিরে চুপিসারে কী সব ফন্দি এঁটে চলেছে। শীত দাঁড়াবে, ঠান্ডা কিছু একটা যেন নিচের দিকে অনবরত নেমে যেতে থাকলো। সাইকেলের প্যাডেলে আমি জোরে চাপ দিলাম, কিন্তু সাইকেলটা আগের মতো টানতে পারলাম না। পা দুটো যেন ঠান্ডায় জমে গেছে। মনে হলো সাইকেলের পিছনে কেউ যেন হিমালয় পর্বতটাকে বেঁধে দিয়ে গেছে, আর আমি কাতরে কাতরে সেটাকে টেনে নিয়ে চলছি। ভয়ে শরীরের ভারসাম্য হারিয়ে ফেললাম। আরও একবার সাইকেলের গতি বাড়ানোর ব্যর্থ চেষ্টা করলাম, আর ঠিক তখনই আমার ঠান্ডা দেহের বাম কাঁধে এক হিমশীতল হাতের থাবা এঁটে বসল। সাথে সাথে আমি বীভৎস এক চিৎকার করে সাইকেল থেকে গড়িয়ে পড়লাম। কাঁধের সেই জায়গাটা এখনও ঠান্ডা হয়ে রয়েছে, তবে থাবাটা যেন সরে গেছে মনে হলো। কয়েক সেকেন্ড বাদে আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। ঘোর মাতালের মতো দু পা কেঁপে চলেছে, আর গলা যেন শুকিয়ে কাঠ হয়ে গেল। 2-3 বার ঢোক গিলে টিমটিমে টর্চের আলোয় চারিপাশটাকে দেখলাম। তারপর ভয়ার্ত কাঁদো কাঁদো গলায় চেঁচিয়ে উঠলাম, কে তুমি? কি চাও? গলার আওয়াজ তো দূরের কথা, ছোটোখাটো কোনো শব্দও কানে এসে পৌঁছালো না। আমি সাইকেলটা দুহাতে চেপে ধরে আবার আরেকবার চিৎকার করলাম, কে তুমি? কি চাও আমার কাছে? কয়েক সেকেন্ড কোনো সাড়া নেই। তারপরই হঠাৎ এক সময় আমাবস্যার ঘন অন্ধকার ফুঁড়ে ঠিক আমার কানের সামনে অশরীরীটা মৃদু ফাঁকা আর ভয়ানক ভাঙা ভাঙা শব্দে বলে উঠল, আমি কে তা জেনে কি হবে? সাইকেলটা চালাও, তাড়াতাড়ি চালাও, তোমার কোনো ক্ষতি করব না, অন্যথা তুমি শেষ। শব্দের সাথে বেরোনো তার মুখের ঠান্ডা বাতাস আমার এক কান দিয়ে ঢুকে অন্য কান ফুঁড়ে বেরিয়ে গেল, আর বীভৎস এক দুর্গন্ধে সারা গা গুলিয়ে উঠল। আমি মুখ বুজে প্রথমে সাইকেলে চড়ে বসলাম, তারপর প্যাডেল করতে আরম্ভ করলাম। এবারেও সেই একই কাণ্ড। সাইকেলটা টানতে গিয়েও টানতে পারলাম না, কোনো রকম গড়িয়েই চলল যা। হঠাৎই আমার বাম কাঁধে ঠিক সেই জায়গায় আর পেটের ডান দিকে আবারও তীব্র ঠান্ডা থাবার উপস্থিতি অনুভব করলাম। অশরীরীটা আমাকে দু হাতে চেপে ধরেছে। দেহের ওই দুই স্থানের মাংসপেশি যেন জমে বরফ হয়ে গেল। এবার দেখলাম সাইকেলটা সোজা ছুটছে। বুঝতে পারলাম না কোন দিকে ছুটে চলেছি আমরা। সাইকেলটা থামানোর জন্য সজোরে ব্রেক কষলাম, তবুও থামাতে পারলাম না। গাছপালা ঘরবাড়ি ফেলে সাইকেল এগিয়েই যেতে থাকলো। একসময় সাইকেলটা 3 মাথা রাস্তার মোড়ে এসে পড়ল। চিনতে পারলাম আমি সেই রাস্তা। এটাই তো সীতাগঞ্জ মোড়। মোড়ের বামহাতি রাস্তাটায় নামলে আর 10-15 মিনিটের পথ। প্রথমেই পড়বে সেই ফাঁকা মাঠ, তারপরেই আমার গ্রাম। মনে পড়ল মাঠের মাঝখানের ভৌতিক শ্মশানটার কথা। কত না আজব, কত না ভয়ঙ্কর সব কাণ্ড ছেলেবেলা থেকে শুনে আসছি তাকে ঘিরে। গায়ের লোকেদের বলতে শুনেছি ওই শ্মশানে গভীর আমাবস্যার রাতে নাকি সারা রাত ধরে চলে ভূতেদের তাণ্ডব। তারা পথিকদের ভুল পথে চালিত করে মজা দেখে, আর তাদের থলির ভেতরে থাকা খাবার দাবার ফলমূল সবই আত্মসাৎ করে ফেলে। ঘণ্টাখানেক আগে অবধি আমি এ সকল ঘটনাগুলিকে একটুও পাত্তা দিইনি, কিন্তু আজ এই গভীর আমাবস্যার রাতে দাঁড়িয়ে এক বীভৎস নতুন অভিজ্ঞতার শিকার হলাম। ঘটনা রটনা আর বিশ্বাস অবিশ্বাসের মাঝের সুদৃঢ় প্রাচীরটা যেন নিমেষেই এক উন্নত সাগরের ঢেউয়ে
বরফের মতো গলে গেল। অবশেষে এসে পৌঁছালাম শ্মশানের রাস্তাটায়। বহুদিনের চেনা পথটা আজ যেন অচেনা ঠেকছে। কিছুক্ষণ আগে অবধি চারিদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা, কিন্তু এ পথে পৌঁছে দেখি কোথা থেকে মৃদু মৃদু সব আলো পড়েছে বড় বট, অসত্য আর শ্যাওড়া গাছের চূড়াগুলিতে। কি বীভৎস গা ছমছমে আবহাওয়া! কোনো একদল অশরীরী অতিথির অপেক্ষায় শ্মশানটা যেন সেজেগুজে বসে রয়েছে। সাইকেলের কেরিয়া জুড়ে বিরাজমান অশরীরীটা তখন আর অতটা ভীতির সঞ্চার করছিল না। তার ঠান্ডা হাতের থাবাটাকেও আমার দেহ মানিয়ে উঠেছিল। মনে মনে ভাবলাম, একবার এই মাঠ পেরোতে পারলেই বাঁচি। পিছনের অশরীরীটা কোথায় চলেছে? আমার সাথে সাথে বাড়ি অবধি যাবে নাকি? কে জানে। এই সকল ভাবতে ভাবতে হঠাৎ এক জোরালো ঠেলা খেয়ে আমি সাইকেল থেকে ছিটকে রাস্তা দিয়ে গড়িয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকের নিচু মাঠে। মাঠের মাঝখানে চিত হয়ে পড়ে থাকা অবস্থায় দেখলাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডালটি ধরে কেউ যেন হুড়মুড় করে গাছে চড়ে বসল। এতক্ষণ সঙ্গে সঙ্গে আসা অশরীরীটাই হবে বোধহয়। তারপর হঠাৎ শ্মশানের সমস্ত গাছপালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হলো, সাথে বিকট সব চিৎকার। অজস্র অশরীরী দাপাদাপিতে বোধহয় গাছের ডালপালাগুলো হুড়মুড় করে একসাথে ভেঙে পড়ল। মাঠঘাট সব কাঁপতে শুরু করলো, আর ঘাস বিছানো সমতল মাঠটা অজস্র ফাটলে ভরে গেল। পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না আমার, তবু বহু কষ্টে কোনো রকমে কাতরে কাতরে বাড়ি ফিরলাম। মুখ হাত পাটা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটাকে টান টান করে মেলে দিলাম। সারা দেহে অসহ্য ব্যথা। থার্মোমিটারে দেহের তাপমাত্রা ধরা পড়ল 105 ডিগ্রি ফারেনহাইট। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গায়ের ব্যথার বিন্দুমাত্র নেই। শরীরের তাপমাত্রাও পুরোপুরি স্বাভাবিক। কালকের ঘটনাটাও আর অতটা দগদগে ঠেকছে না। দেখলাম আমার সাইকেলের কিছু কিছু অংশ বেঁকে গেছে। ইতিমধ্যেই মা হাতে ব্যাগ দিয়ে গেল বাজারে যাওয়ার জন্য। আমি তৎক্ষণাৎ ব্রাশ সেরে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম। হাটটা বসে সীতাগঞ্জ মোড়ে, সেখানেই চলেছি। সেই একই পথ। কয়েক মিনিট পর শ্মশানের রাস্তাটায় এসে পৌঁছালাম। সাইকেল থামিয়ে শ্মশানটাকে ভালো করে দেখতে লাগলাম, কিন্তু সেখানে অস্বাভাবিক কিছু খুঁজে পেলাম না। গাছপালাগুলো আগের মতোই ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, আর ঘাস বিছানো মাঠটাও রয়েছে আগের মতো সমতল। আমি আর কিছু ভাবতেই পারলাম না। মাথাটা আবার ভার হয়ে গেল। শ্মশান ছেড়ে আসার সময় দেখি মাঠের গাছপালা, বেঁটে বেঁটে ঘাস আর লোহার চুল্লিটা আমার দিকে ঘাড় ফিরে সমানে হেসে চলেছে। আজকে শুনছিলেন দর্শন সাহেবের লেখা একটি গল্প, থাবা। গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না।